নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 7 এর অঙ্কগুলির সমাধান করব। তো দেখো, এখানে একের দাগে যে কোশ্চেনটি বলা হয়েছে 13/17কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। অর্থাৎ এই সংখ্যাটিকে দশমিকে প্রথমে ভাগ করতে হবে, ভাগ করার পর যে 2 দশমিক স্থান পর্যন্ত তার যে আসন্ন মান হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো 13/17কে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করে পাই। এখানে কথা বলা হয়েছে 13/17 দেওয়া রয়েছে। আমরা 17 দিয়ে যদি 13কে ভাগ করি কত পাবো? দেখো এখানে দেখো, 17 দিয়ে আমরা 13কে ভাগ করলে 13 সংখ্যাটি 17-র চেয়ে ছোটো, সেই জন্য এখানে একটি দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম, 130 হলো। সেক্ষেত্রে আমরা যদি 7 দিয়ে করি, 7-17 কত হবে? 119 হবে। দেখো 17কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত হবে? 7-7 49, 9 হাতে 4, 7 1 7 4 11, 119 হলো। তাহলে 7-17 কত হলো? 119। 9 1 দিতে 10, শূন্যকে 10 ধরলাম, এটা 10 জনের হাতে 1, 2 হলো, 2 আর 1 3, 1 দিয়ে 3 হলো। তো দেখো এখানে দশমিকের জন্য যদি আরও একটু শূন্য নিই কত পাবো? 6-17 কত হবে? 17কে যদি আমরা 6 দিয়ে গুণ করি দেখো কত হবে? 6 7 42, 2, 6 1 6 আর 4 10, অর্থাৎ 102 পেলাম। এখানে 6 দিয়ে হলে 102। এই শূন্যকে কত ধরবো? শূন্যকে 10 ধরলে 8 দিতে 10 হবে। এটি 10 ধরার জন্য হাতে 1, এটি হলো 1 হয়ে গেলে 1 আর 1 মিলে গেলে শূন্য, এদিকে শূন্য। তাহলে এখানে আর আমরা সংখ্যা নিতে পারবো না, সংখ্যার বাম দিকে কখনো শূন্য বসে না। এই দশমিকের জন্য আরও একটি শূন্য। এখন কত হয়েছে? 80 হয়েছে। তো দেখো এখানে 17 যে 5-17 কত হবে? 85। আর 4-17 কত হবে? 4-17 আর 68, অর্থাৎ 68 হবে। এখানে 4 দিয়ে করলাম, 17 × 4 সমান কত হবে? 68 পেলাম। তো এখানে 8, 2 দিতে 10, 2 দিতে 10, এটা 10 ধরার জন্য হাতে 1, 7 হলো 1 8। দেখো আমাদেরকে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এক্ষেত্রে দেখো আমরা সংখ্যাটি কত পেয়েছি? 3 দশমিকের পর 3 ঘর নিয়ে নিয়েছি, কারণ দেখো 2 দশমিক পড়লে আমাদের 3 ঘর নিতে হয়। যদি 3 দশমিক বলতো তাহলে আমরা দশমিক পর 4 ঘর নিতাম। এখানে যেহেতু বলা আছে 2 দশমিক এইখান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলা আছে, সেই জন্য আমরা 3 ঘর পর্যন্ত নিয়েছি। অতএব আমরা বলতে পারি 0.764 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? আসন্ন মান হবে, দেখো এই সংখ্যাটির ক্ষেত্রে আমরা 2 দশমিকের পর 2 ঘর, এই সংখ্যাটা 1 ঘর 2 ঘর, এই পরের সংখ্যাটি যদি 5 বা 5-এর বেশি হয় তখন এই সংখ্যাটির সাথে 1 প্লাস হয়। তো দেখো এখানে 5-এর কম আছে, তাহলে যে সংখ্যাটি হবে সেটাই বসবে, অর্থাৎ 0.76 হবে অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি 13/17 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 0.76। তো এটি অ্যান্সার পেলাম। এইভাবে তোমরা অ্যান্সারটি লিখতে পারো। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা আছে পিকিউকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই পিকিউ সংখ্যাটিকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা আছে। তো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। পিকিউকে 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করে পাই। সেক্ষেত্রে আমরা এই পিকিউকে যদি এবি সূত্রে ফেলি, এবি সমান সমান আমরা কি জানি? এবি সমান হয় a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। এটি হয় এ বির সূত্র। তাহলে আমরা পিকিউকে যদি এবি ধরে নিই, অতএব বলতে পারি পিকিউ সমান কত মানে বলতে, পিকিউকে যদি আমরা এবি ধরে করি তাহলে পিকিউ সমান বলতে পারি a + b এর পরিবর্তে আমরা কি দেবো? p+q/2 তার হোল স্কোয়ার মাইনাস p-q/2 তার হোল স্কোয়ার। তো এই পিকিউকে আমরা 2টি বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। এইটি একটি বর্গ আর এটি একটি বর্গ। এই মাইনাসটা দিয়ে আছে কারণ 2টি বর্গের অন্তর বোঝাচ্ছে, অর্থাৎ। তো দেখো এটি আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে কোন শর্ত ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়?
তো কোন শর্ত ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে করে দিতে পারতাম যে কোন অর্থাৎ এ ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, এর সাথে আমি দেখিয়ে দেবো যে কোনগুলি ত্রিভুজের সর্বসমতার শর্ত আর কোনটি নয়। দেখো এখানে আমরা অ্যান্সারটি করে দিয়েছি যে এইগুলি হচ্ছে এ অর্থাৎ কোন এই কোন কখনো ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে না। যেগুলি সর্বসমতার শর্ত হয় সেগুলি হচ্ছে কি এস এস এস, এটি সর্বসমতার শর্ত হয়। আরেকটি কী হয় এস এ এস, এটিও সর্বসমতা, অর্থাৎ বাহু, এটি বাহু হলে সর্বসমতার শর্ত হয়, এটিও সর্বসমতার শর্ত হয়। আবার কি আছে এ এস এ, এটিও সর্বসমতার শর্ত হয়, বা এ আর এস অর্থাৎ কোন বাহু, এটিও সর্বসমতার শর্ত হবে। আর হচ্ছে আর এইচ এস, এটিও সর্বসমতার শর্ত। শুধুমাত্র কোন এইটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, এটি ত্রিভুজের বাকি এইগুলো সব ত্রিভুজের সর্বসমতার শর্ত। অর্থাৎ এস বলতে বোঝায় বাহু আর এ বলতে বোঝায় কোণ। তো দেখো পরে যে কোশ্চেনটি আছে, পরে যে সংখ্যাটি দিয়েছে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এটি এবং ভাগফল এটি, সংখ্যা দুটি কী কী সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা বলতে পারি কি, যেহেতু আমাদের সংখ্যা দুটি দেওয়া নেই সেক্ষেত্রে বলতে পারি যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, সংখ্যা দুটি হলো এক্স ওয়াই। এবার বলছে শর্তানুযায়ী কি বলা হয়েছে, শর্তানুযায়ী বলা হয়েছে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ দুটি সংখ্যার গুণফল কত বলা হয়েছে 1/13 অর্থাৎ এটি দেওয়া আছে দুটি সংখ্যার গুণ। তো এটা যদি আমরা পূর্ণ ভেঙে নিই কী পাবো, দেখো 14 14, 14 সাথে 13 যোগ করলে কত হবে, 14 সাথে আমরা যদি 13 যোগ করি হবে 27/14, এটি হবে সংখ্যা দুটি, অর্থাৎ এটা আমরা 1 নম্বর পেলাম সমীকরণ। তো দেখো পরে কি বলা হয়েছে দুটি সংখ্যার ভাগ, অর্থাৎ কি দুটি সংখ্যার ভাগফল কত বলা হয়েছে, আবার বলা হয়েছে যে x/y সমান কত বলা হয়েছে 6/7, এটি বলা হয়েছে, অর্থাৎ দুটি সংখ্যার ভাগফল বলা হয়েছে এটি। তো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে গুণ করে পাই, অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে গুণ করে পাই। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যদি আমরা গুণ করি, 1 নম্বরের কাছে এক্স হয়, অতএব বলতে পারি 27/14, ও তার আগে আমরা 1 নম্বর সমীকরণে কী আছে এক্স ইন্টু ওয়াই গুণিতক x/y করে নেবো, ইকুয়াল কত হবে 27/14 ইন্টু 6/7, এটি আমরা করতে পারি। তো দেখো এখানে আমরা এই ওয়াইয়ের সাথে যদি ওয়াইকে কেটে দিই আমরা কি পাবো, বা এক্স এক্সে গুণ করে পাবো এক্স স্কোয়ার ইকুয়াল কত পাবো, দেখো 2 দিয়ে কাটলে 2 3 6 পাবো, আর এটি 2 দিয়ে কাটলে এটা 7 পাবো। তো 3 7 কত হবে গুণ করে আমাদের হবে 81 81 হবে, আর 7 সাথে গুণ করে হবে 49, এটা 49 পাবো। তো দেখো এইদিকে আমরা ইকুয়াল সাইনের বাম দিকে যদি স্কোয়ার তুলি তাহলে এইদিকে এসে রুট হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান আমরা কত পাবো √81/49। তো এর বর্গমূল করলে কত পাবো এক্স সমান পাবো, তো 9 স্কোয়ার মানে 9 9 81 হয়, আর 7 স্কোয়ার মানে 7 7 49 হবে। সেক্ষেত্রে বা এক্স সমান কত পাবো, এই রুট উঠলে এই দুটি স্কোয়ারে উঠবে, অর্থাৎ 9/7 পাবো। এটি হচ্ছে এক্সের মান, অর্থাৎ প্রথম সংখ্যা পেলাম। দ্বিতীয় সংখ্যাটি কি আছে দেখো, তো বন্ধুরা পরে দেখো এখানে কি বলা আছে, আমরা এখান থেকে এক্সের মান পেলাম। তো এখানে দেখা বলা আছে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো 1 নম্বর সমীকরণে আমরা এক্সের মানটা বসি কী পাবো, তো আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়া পাই
তো 1 নম্বর সমীকরণ কী ছিল? 1 নম্বর সমীকরণ ছিল এক্স ইন্টু ওয়াই ছিল কত আমাদের 27/14 ছিল। তো আমাদের 1 নম্বর সমীকরণে কী বসাবো? এক্স ইন্টু ওয়াই সমান এদের গুণফল কত ছিল? 27/14 অর্থাৎ 27/14 ছিল। তো এক্সের মান আমরা কত পেয়েছি? এক্স সমান বা এক্সের মান কত আমরা বলতে পারি? 9/7 ইন্টু ওয়াই সমান কত পাবো আমরা? 27/14। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, বা ওয়াই সমান সমান কত, এটি গুণে আছে ইকুয়াল সাইন এদিকে থেকে ভাগ হবে 27/14 আর যেটা গুণ ছিল এটা হচ্ছে ভাগ 9/7 হবে। এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো দেখো, বা ওয়াই ইকুয়াল কত হবে? 27/14 ভাগটাকে যদি গুণে হরটি উপরে যাবে আর উপরে লবটি নিচে আসবে, 7 9 হবে। তো দেখো এখানে 7 2 14 হয়, সরি 7 1 7 হবে আর 7 2 14 হবে, 9 1 9 3 9 27 হবে। তাহলে আমরা ওয়াই সমান কত পেলাম? ওয়াই সমান পাবো এখানে উপরে থেকে 3 1 কত পাবো? 3 পাবো আর নিচে 2 1 2 পাবো, 3 2 পাবো। অতএব বলতে পারি সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটির একটি হলো এক্স মান কত পেয়েছিলাম? সংখ্যা দুটি যেহেতু আমরা এক্স আর ওয়াই ধরেছিলাম, এক্সের মান কত পেয়েছি? একটি পেয়েছি 9/7 পেয়েছি, এবং অপরটি হলো 3/2। এই দুটি আমাদের সংখ্যা পেলাম। তো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে শিয়ালদহ ও দিল্লিগামী 300 মিটার দৈর্ঘ্য সম্পর্কান্ত সুপারফাস্ট এক্সপ্রেস এবং কালকা ও হাওড়াগামী 250 মিটার দৈর্ঘ্যের কালকা মেল পাশাপাশি দুটি লাইনে এলাহাবাদ স্টেশনে ঘন্টায় যথাক্রমে এত কিলোমিটার, অর্থাৎ প্রথম ট্রেনটির গতিবেগ হচ্ছে 87.5 কিমি, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 77.5 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পর পরস্পরকে অতিক্রম করবে? তো দেখো এখানে মোট দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? মোট দূরত্ব বলতে ট্রেন দুটির দৈর্ঘ্য বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। এই দুটো ট্রেনের মোট দৈর্ঘ্যই তাদেরকে অতিক্রম করতে হবে। তো দেখো অঙ্কটিকে বন্ধুরা আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথম ট্রেনের দৈর্ঘ্য কথা বলা হয়েছে 300 মিটার এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কথা বলা হয়েছে 250 মিটার। অতএব ট্রেন দুটিকে মোট অতিক্রম করতে, অতএব ট্রেন দুটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত? 300 প্লাস 250 মিটার। 300 আর 200 যোগ করলে আমরা কত পাবো? 550 মিটার। এই দূরত্বটি দুটি ট্রেনকে অতিক্রম করতে হবে। তো দেখো ট্রেন দুটি যেহেতু পরস্পরের দিকে যায়, তা ঘন্টায় যায় কত? ট্রেন দুটি পরস্পরের দিকে, ট্রেন দুটি পরস্পরের দিকে ঘন্টায় যায়। দেখো দুটি ট্রেনের মোট গতিবেগ যেটি হবে সেটি হবে, ট্রেনের দুটি পরস্পরের দিকে যাবে 87.5 কিমি প্লাস, যেহেতু পরস্পরের দিকে আসে সেই জন্য এদের গতিবেগটা প্লাস হবে, আরেকটি হচ্ছে 77.5 কিমি। এই দুটির মিলিত গতিবেগটি হবে, আমরা এই দুটিকে যদি যোগ করি কত পাবো? একটি হচ্ছে 87.5, অপরটি হলো যে 77.5, 5 আর 5 10 শূন্য, হাতে 1, 14 15 5, হাতে 1, 28 15 16, 165। এই দশমিকের পরে এই শূন্যটি কেটে যাবে, অতএব বলতে পারি 165 কিমি হচ্ছে তাদের মিলিত গতিবেগ।
মিলিত গতিবেগ অর্থাৎ আমরা কিলোমিটারটাকে যদি মিটারে নিয়ে যাই, এক কিমি সমান কত? 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার, কারণ মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার 4 ঘর, অর্থাৎ একের গায়ে 3টে শূন্য, অর্থাৎ 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ 165 কিমি সমান কত বলতে পারি? 165,000 মিটার। এটি হচ্ছে ট্রেনটির গতিবেগ হচ্ছে মিটারে আমরা পাবো। আর 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান হচ্ছে কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটি পেলাম। তো দেখো সমস্যাটি, আর এটি যদি আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করি বা কী পাবো, দেখো সমস্যাটি হলো প্রথমে কি আছে? দূরত্বটা আমাদের কিসে করেছি? মিটারে। তো দেখো এখানে কেন মিটার করলাম? কারণ ট্রেন দুটির দৈর্ঘ্য আমরা মোট পেয়েছি কত? 550 মিটার। সেক্ষেত্রে এটিকেও আমাদের মিটারে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কিলোমিটারটাকে কিসে নিয়ে এসেছি? কিলোমিটারটাকে মিটারে নিয়ে এসেছি। তা দূরত্ব আমরা কিছু মিটারে পেলাম। আর সময় কী আছে? সময়টি আমরা কিছু সেকেন্ড। তো দেখো আমরা বলতে পারি যে 165,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, আর 550 মিটার যাবে কত সেকেন্ডে? তো দেখো এখানে দূরত্ব কমলে সময়ও কম লাগবে, তাহলে একটি কমলে যখন অপরটি কমে, তাহলে দূরত্বের সাথে সময়ের কী সম্পর্ক? অতএব বলতে পারি দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। সেক্ষেত্রে সরল সম্পর্কে এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, চতুর্থ পদ। তো আমরা বলতে পারি প্রথম পদ অর্থাৎ 165,000 = 550 সমানুপাত কত পাবো আমরা? 3600 কত? এটি নির্ণয় করতে হবে। তো আমাদের চতুর্থ পদ নির্ণয় করতে হবে। চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কী আছে? দ্বিতীয় গুণ তৃতীয় বাই হচ্ছে প্রথম পদ। অতএব বলতে পারি নির্ণেয় সময় লাগবে দ্বিতীয় আর তৃতীয় পদের গুণ করলে কত? 550 গুণ 3600 সেকেন্ড বাই 165,000 মিটার। তো দেখো এই শূন্যর সাথে এই শূন্য কাটলাম, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে আমরা এই শূন্য কেটে দিলাম। 55 55, 3 55 কত হয়? 165। 55কে 3 দিয়ে গুণ করলে 165 হবে। 3 1 3, 3 12 3600 কত পেলাম? সমান 12 সেকেন্ড। অতএব আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি কি? ট্রেন দুটি পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করবে, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে বর্গাকার শ্রেণীকক্ষের একটি পাশের দৈর্ঘ্য 20 ফুট, উচ্চতা 12 ফুট। ওই শ্রেণীকক্ষে 3.5 ফুট চওড়া এবং 3.7 ফুট উঁচু দুটি জানালা এবং 2.5 ফুট চওড়া এবং 4.5 ফুট উঁচু দুটি দরজা আছে। দরজা জানালা বাদ দিয়ে প্রতি বর্গফুটে 12.50 টাকা হিসাবে 4 দেয়াল সিমেন্ট ও রং করতে কত টাকা খরচ হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। বলা হয়েছে কি বর্গাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 20 ফুট বলা হয়েছে। বর্গাকার বলতে কি বোঝায়? শ্রেণীকক্ষটা এরকম দেখা যাবে কি এরকম বর্গাকার, অর্থাৎ 4টে বাহুর দৈর্ঘ্য কত হবে? 20 ফুট করে হবে। এটিও 20 ফুট হবে, এইটিও 20 ফুট হবে, এটিও 20 ফুট হবে এবং এটিও 20 ফুট হবে। কিন্তু এই যে দৈর্ঘ্যটা, একে আশ্রয় করে কী হয়েছে? দেয়ালগুলো উঠেছে উপরের দিকে।
সেক্ষেত্রে আমাদের এই মেঝের ক্ষেত্রফল চাওয়া হয়নি, এই দেয়ালগুলির ক্ষেত্রফল কত হবে। প্রথমে আমরা নির্ণয় করব এই বর্গাকার ঘরের পরিসীমা কত, সেটি আমরা প্রথমে নির্ণয় করব। দেখো, অতএব বলতে পারি বর্গাকার শ্রেণীকক্ষের 4 দেয়ালের পরিসীমা। অতএব বর্গাকার শ্রেণীকক্ষের পরিসীমার দৈর্ঘ্য, শ্রেণীকক্ষের পরিসীমা সমান আমরা কত পাবো। দেখো, পরিসীমা বলতে পারি কি 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, এটি বলতে পারি বর্গাকার শ্রেণীকক্ষের পরিসীমা। অতএব 4 ইন্টু কত হবে, দেখো 4 ইন্টু বলতে পারি এখানে বাহু দৈর্ঘ্য কত, বাহু দৈর্ঘ্য বলছে 20, তো 20 ফুট, তো 4 20 কত হবে, মোট 80 ফুট হবে পরিসীমা। এটি হচ্ছে বর্গাকার শ্রেণীকক্ষের আমরা পরিসীমা কত পেলাম। বর্গাকার শ্রেণীকক্ষের পরিসীমা অর্থাৎ একটি ধারের দৈর্ঘ্য এখান থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে এদিকটা, সে মোট কত পেলাম, মোট এটি যদি পরিসীমাটাকে আমরা দৈর্ঘ্য ধরে নিলাম, সেক্ষেত্রে কত পেলাম, 80 ফুট পেলাম পরিসীমা। অতএব ওই বর্গাকার 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে, বর্গাকার হল ঘরের উচ্চতা, বর্গাকার হল ঘরের উচ্চতা 12 ফুট হলে ওই হল ঘরের মোট ক্ষেত্রফল হবে কত, সমান পরিসীমা ইন্টু উচ্চতা। তো দেখো আমরা পরিসীমা সমান কত, পরিসীমা কত পেলাম, পরিসীমা হচ্ছে 80 ফুট ইন্টু উচ্চতা কত হচ্ছে 12 ফুট, বলতে পারি এত বর্গ ফুট, কারণ যখন ক্ষেত্রফল করি সেটা বর্গ লিখতে হয়। 8 12 কত হবে 96, আর এই শূন্যটা অর্থাৎ 960 বর্গ ফুট। এটি হচ্ছে ওই হল ঘরের 4 দেয়ালের মোট ক্ষেত্রফল। পরে কি বলা হয়েছে, দেখো পরে বলা হয়েছে প্রতিটি জানালা 3.5 মিটার, 3.5 ফুট চওড়া ও 3.7 ফুট উঁচু বলা হয়েছে। অতএব প্রতিটি জানালার ক্ষেত্রফল কত পাবো, 3.7 ফুট ইন্টু 3.5 ফুট, এটি বর্গ ফুট হবে। আমরা 3.7কে যদি আমরা 3.5 দিয়ে গুণ করি কি পাবো, দেখো 5 7 35-এর 5 হাতে 3, 5 7 35-এর 5 হাতে 3, 3 5 15 আর 3 কত হবে 18 হবে। তো দেখো এখানে 3 দিয়ে যদি 7কে গুণ করি, 3 7 21-এর 1 হাতে 2, 3 3-কে 9 আর দিয়ে কত 11 পাবো, 5 18 1-এ 9 2 1, অর্থাৎ 12 10। এখানে দশমিকের পর 2 ঘর ছিল, 1 ঘর 2 ঘর, এটি আর দুটো দশমিক এদিকে 2 ঘর আছে, তাই 2 ঘর এদিকে দশমিক সরিয়ে দিলাম। 12.95 12.95 বর্গ ফুট, এটি হচ্ছে একটি জানালার ক্ষেত্রফল। অতএব দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, দুটি জানালার ক্ষেত্রফল হবে 12.95 গুণ 2 বর্গ ফুট। তো 12.95কে 2 দিয়ে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 9 দুগুণে 18 1-এ 19-এর 9,
হাত 9 দুগুণে 18 আর 1 19 9 হাতে 1 2 4 আর 1 কত 5 পাবো, দশমিকটা এখানে দিয়ে দিলাম, আর আছে 2 1 2 অর্থাৎ 25.90 25.90 বর্গ ফুট পেলাম, বর্গ ফুট, অর্থাৎ দুটি জানলার ক্ষেত্রফল পেলাম। পরে কি বলা হয়েছে যে প্রতিটি দরজা আবার প্রতিটি দরজা 2.5 ফুট 2.5 ফুট চওড়া, 2.5 ফুট চওড়া ও 4.5 ফুট উঁচু অর্থাৎ প্রতিটি দরজার ক্ষেত্রফল কত হবে? প্রতিটি দরজার ক্ষেত্রফল হবে 4.5 ইন্টু 2.5 বর্গফুট। এক্ষেত্রে দেখো আমরা যদি 4.5কে 2.5 দিয়ে গুণ করি, 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22 হবে। আর এখানে হচ্ছে 2 5 2 10 0, 4 2 8 রেখে 9 পাবো আমরা, 5 2 9 দিয়ে 11। তো দেখো দশমিকের এইদিকে 2 ঘর আছে, 2 ঘর থাকলে আমরা দশমিক এই দিকে 2 ঘর সরাবো, অর্থাৎ 11.25 বর্গফুট, 11.25 বর্গ ফুট হবে একটি দরজার ক্ষেত্রফল। বলা হয়েছিল যে হল ঘরে মোট 2টি দরজা আছে, অর্থাৎ 2টি দরজার মোট ক্ষেত্রফল কত হবে? 11.25 ইন্টু 2 বর্গফুট। তো দেখো 11.25কে 2 দিয়ে 5 2 10 0, 2 2 4 আর 1 5, 2 1 2 22.50 বর্গ ফুট পাবো, আর দুটি জানালা মোট ক্ষেত্রফল। অতএব আমরা বলতে পারি যে দরজা জানালা সহ, অতএব দরজা ও জানালার মোট ক্ষেত্রফল কত হবে? তো দরজার ক্ষেত্রে কত পেলাম দেখো, 22.50 প্লাস 25.90 বর্গফুট, 22.50 প্লাস 25.90, 0 9 5 14 4 হাতে 1 6 2 8 2 4 48.40 বর্গফুট হবে, 48.40 বর্গ ফুট। এটি হচ্ছে দরজা জানালার মোট ক্ষেত্রফল। অতএব আমরা বলতে পারি দরজা জানালা বাদে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফল দরজা জানালা বাদে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল কত হবে? দেখো আমাদের এখানে আমরা মোট ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 4 দেওয়ালে মোট 960 বর্গফুট পেয়েছিলাম। তো দেখো সেক্ষেত্রে আমরা যদি 960 থেকে যদি আমরা 48.40 বর্গফুট বাদ দিয়ে দিই, কত পাবো? দেখো এত বর্গ ফুট। দেখো 960.00 মাইনাস কত? 48.40, 0 6 দিতে 10 হাতে 1 9, 1 দিতে 10 হাতে 1 5, 1 দিতে 6, তো 911.60 বর্গফুট, 911.60 বর্গফুট হবে। প্রতি বর্গফুটে
সিমেন্ট ও রং করতে খরচ হয় 12 1 বর্গমিটার 1 বর্গ ফুট সিমেন্ট ও রং করতে খরচ হয় সিমেন্ট ও রং করতে খরচ হয় কত? 12.50 টাকা। এটা 1 বর্গ ফুটে হলে 911.60 বর্গ ফুটে সিমেন্ট ও রং করতে কত খরচ হবে? 911.60 ইন্টু 12.50 টাকা, এটি বলতে পারি। তো দেখো এখানে যদি 911.60কে 12.50 দিয়ে আমরা গুণ করি কত পাবো দেখো। তো দেখো 911.60কে আমরা 12.50 দিয়ে যদি গুণ করি কত পাবো দেখো। এই 0 0 0 1 0 0 এই 0 0 আর 9 0 0 কেটে দিলাম। 5 দিয়ে যদি করে 5 0 0 পেলাম। 5 6 30 0, 5 1 5 আর 3 8 হলো, 5 1 5 আর হচ্ছে 5 9 কত পাবো? 45, এটি পেলাম। তো এটি গুণ করা, এটি কেটে দিলাম। এখানে দেখো 2 0 0 6 দুগুণে কত? 12 2, 6 দিয়ে কত পেলাম? 12 2, হাতে কত আছে? 1, 2 1 2 আর 1 কত পেলাম? 3 পেলাম, 2 1 2 আর 9 দুগুণে কত পেলাম? 18। তো দেখো এখানে এটি পর করলাম। আমরা 1 দিয়ে যদি করি এখানে 0 পাবো। 6 দিয়ে করলে দেখো 6 1 কত পাবো? 6 পাবো, 1 1 1 পাবো, আর 1 1 1 পাবো, আর হচ্ছে 9 1 9 পাবো, এটি পেলাম। 0 0 0 আর এখানে কত পাবো দেখো? 8 আর 2 10 0 হলো, হাতে কত? 1 আছে, 7 আর 3 10 আর 5 15 কত পেলাম? 5 পেলাম, হাতে 1 2 আর 2 4 আর 5 কত? 9 হলো, 8 1 9 9 4 13 3 হলো, হাতে 1। এই ক ঘর আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর আছে, 4 ঘর দশমিক হলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই দশমিক হবে, এই দিক থেকে দশমিক পর শূন্যগুলো কেটে যাবে, গিয়ে আমরা কত বলবো? 11,395 টাকা আমাদের অ্যান্সার হবে। তো আমরা এখানে বলতে পারি কত? 11,395 টাকা। অতএব বলতে পারি দরজা জানালা বাদে 4 দেওয়ালে সিমেন্ট ও রং করতে হচ্ছে 11,395 টাকা খরচ হবে, এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো দেখো পরে যে কোশ্চেনটি আছে এখানে বলা হয়েছে 3-এর 1-এর কোশ্চেনটি কি বলা হয়েছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5ab হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 23, এটি নির্ণয় করতে বলা হয়েছে, এটি প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন এটিকে যদি সমাধান করি বলতে, অতএব বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5ab বলা হয়েছে। উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে পাই। তো দেখো উভয় পক্ষকে আমরা যদি এবি দ্বারা ভাগ করি কী হবে? বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি ইকুয়াল 5ab ভাগ করবো কত দিয়ে? এবি দিয়ে আমরা ভাগ করব। তো দেখো এক্ষেত্রে কী হবে? আমরা যদি এই এবিটাকে ধরি, এই এ স্কোয়ারটিও এই এবিটিকে পাবে, এই বি স্কোয়ারও এবিকে পাবে, সেক্ষেত্রে এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার এবি বলতে পারি ইকুয়াল কত হবে? এই এবির সাথে এবি কেটে গিয়ে আমরা কত পাবো? শুধু 5 পাবো। তো এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে একটি এ কেটে গেল, এখানে শুধু এ থাকবে, এখানে বি স্কোয়ার একটি বি কেটে গিয়ে শুধু বি থাকবে, এই নিচের বিটা কেটে দিলাম, তাহলে আমরা কি পেলাম? বা উপরে পেলাম এ বাই বি প্লাস উপরে পেলাম বি আর নিচে কত পেলাম? এ ইকুয়াল কত? 5 পেলাম।
এবার উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই, অর্থাৎ উভয় পক্ষ, এইটা বাম পক্ষ, এই দিকটা ডান পক্ষ, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি কী পাবো দেখো, অতএব বলতে পারি বা এ বি প্লাস বি এ তার হোল স্কোয়ার ইকুয়াল 5 তার হোল স্কোয়ার পাবো। দেখো এই পুরো অংশটিকে এ বিকে যদি আমরা এ ধরি আর বি একে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। তো দেখো আমরা এই পুরো অংশটাকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকার সাজাবো। তো এখানে কী পাবো, এখানে এ বি এ স্কোয়ার, এই পুরোটা যেহেতু এ ধরেছি, এ স্কোয়ার প্লাস 2a বলতে এ বি, বি বলতে বি বাই এ পাবো, প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এর হোল স্কোয়ার পাবো। আর এখানে আমাদের যেহেতু কী আছে, এখানে আছে আমাদের 5 স্কোয়ার ইকুয়াল কত পাবো, 25 পাবো, 5 5 কত হবে, গুণ করলে 25 পাবো। সেক্ষেত্রে দেখো বা এখানে 5 স্কোয়ার মানে কি, যদি আমরা 5 স্কোয়ার থাকে আমরা বুঝতে হবে কি দুটি 5-এর গুণফল মানে 25 পাবো আমরা, এখানে তাই আমরা 25 লিখেছি। তো দেখো এখানে কি আছে, এখানে এর হোল স্কোয়ার মানে স্কোয়ারটি এও পাবে বিও পাবে, তাই আমরা বলতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো এই বি এর সাথে বি কেটে গেলে এই এর সাথে এ কেটে গিয়ে কত হবে, +2 পাবো, প্লাস এখানে দেখো বি স্কোয়ার বিও পাবে স্কোয়ারটি আর এখানে এও পাবে স্কোয়ারটি পাবে, ইকুয়াল কত হবে 25 পাবো। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, দেখো এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত হবে 25, এখানে +2 আছে, ইকুয়াল সাইন থেকে -2 হয়ে যাবে, বা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল কত পাবো, 25 থেকে 2 বাদ গেলে কত পাবো আমরা 23। অতএব বলতে পারি যে প্রমাণিত, এটি আমাদের আনসার। পরে যে দেখো 3-এর যে 2-এর কোশ্চেনটি দিয়েছে দেখো, তো দেখো বন্ধুরা 3-এর 2-এর যে কোশ্চেনটি বলছে সূত্রের সাহায্যে মান নির্ণয় করো, 2s প্লাস 4t মাইনাস 3u তার হোল স্কোয়ার মাইনাস 25 মাইনাস 4t প্লাস 3u তার হোল স্কোয়ার। তো দেখো এইটিকে আমাদের কী বলেছে, সূত্রের সাহায্যে এটিকে সমাধান করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখন যদি এই অঙ্কটিকে সমাধান করি অতএব কী বলতে, অতএব 2s প্লাস 4t মাইনাস 3u হোল স্কোয়ার মাইনাস 2s মাইনাস 4t প্লাস 3u হোল স্কোয়ার। তো দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করি কি পাবো, এক্ষেত্রে দেখো এটিকে, তো দেখো এটিকে যদি আমরা সমাধান করি একটু সাজিয়ে নিই কী পাবো, দেখো এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে 2s প্লাস দিলাম, এটিকে বাকি অংশটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে যদি রাখি 4t মাইনাস 3u এটা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর হোল স্কোয়ার দিলাম, অর্থাৎ সব এখানে পুরোটাই স্কোয়ারে থাকলো। এই মাইনাসটিকে আমরা এখানে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে 2s দিলাম মাইনাস, এখানে দেখো ব্র্যাকেট দিলাম 4t প্লাসে মাইনাসে মাইনাস হলো 3u আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার দিলাম। তো দেখো এখন এখানে কি আছে, এখানে আছে এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি আর এই পুরো অংশটাকে বি ধরলাম, আর এই অংশটাকে যদি এ ধরি আর এই অংশটাকে পুরোটাকে বি ধরলাম, দেখো এখানেও 4t মাইনাস 3u আছে, এখানেও 4t মাইনাস 3u আছে, এটা বি ধরলাম। আমরা কি জানি, আমরা একে জানি যে এ প্লাস বি তার সেই সূত্রটি আমরা অন্য একটা জায়গায় করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা সূত্রটা করে দিচ্ছি, আমরা বলতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে দেখো আমাদের কি আছে এ প্লাস বি, অর্থাৎ এখানে এটিকে এ ধরেছি এই পুরো অংশটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিলাম, আর এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার,
অর্থাৎ এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র কি আছে, এর সূত্র হচ্ছে যে এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে যে 4ab, অর্থাৎ এটি সমান সমান 4ab। এই 4abটা কী করে হয় দেখো, আমরা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার করি, এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এই মাইনাসটা যেমন থাকে দিয়ে দিলাম। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো এক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাসে প্লাস 2ab প্লাস মাইনাস বি স্কোয়ার, এই বি স্কোয়ার কেটে যাবে, এই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কেটে গিয়ে এখানে প্লাস ছিল, এই প্লাস 2ab আর এই প্লাস 2ab মোট কত হয় 4ab হবে। সেই জন্য আমরা এইটার পরিবর্তে এটা লিখি। তো দেখো এখানে যদি আমরা এটাকে করি ঠিক সেম সূত্রে আসছে না, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর পরিবর্তে আমরা কী দেবো 4ab, 4a বলতে আমরা কী দেবো, এ বলতে দেবো 2s দিলাম, বি বলতে কত পাবো, বি বলতে আমরা পাবো, বি বলতে 4t মাইনাস 3u পাবো। তাহলে 4ab পেলাম। তো এটিকে দেখো যদি আমরা সমাধান করি কী পাবো, দেখো 4কে 2 দিয়ে গুণ করলে কত 8s পাবো ইন্টু 4t মাইনাস 3u হবে। তো এটিকে যদি আরেকটু সমাধান করে 4 এই পুরো অংশ এই 8s দিয়ে এই পুরো দুটো সংখ্যাকে গুণ হবে, 8 4 কত হয় 32 st হবে। তো পরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 8 কত হবে 24 su, এটি পেলাম। তো এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকো যার পি কিউ সমান 4 সেমি এবং কিউ আর 3 সেমি এবং পি কিউ আর এই কিউ কোণটির মান হবে 90 ডিগ্রি এবং পি কিউ আর ত্রিভুজের এখানে পি আর করেছে, পি কিউ করেছে, এটা পি আর হবে বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে নির্ণয় করতে হবে। কারণ এখানে পি কিউ বাহুর দৈর্ঘ্য এখানে আমাদের দিয়ে দিয়েছে, যেটি নির্ণয় করতে হবে সেটা হচ্ছে পি আর হবে, এটি পি কিউ না পি আর হবে, বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে পি কিউ আমাদের দেওয়া হয়েছে কত 4 সেমি এবং কিউ আর কত দেওয়া হয়েছে, কিউ আর দেওয়া হয়েছে যে 3 সেমি। তো দেখো সবার প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটি সরলরেখা আমরা এখানে কেটে নেব। তো যে কোনো মাপের একটি সরলরেখা এখান থেকে যে কোনো মাপের একটি সরলরেখা কেটে নিলাম। তো আমরা এই চিত্রটি আমরা স্কেল ও পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে। আমাদের কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে পি কিউ আর, অর্থাৎ এটাকে যদি আমরা কিউ কোণ ধরি, কিউ কোণটির কোণ কত বলা হয়েছিল, এটিকে যদি আমরা কিউ ধরি, কিউ কোণটিকে কত বলা হয়েছিল, কিউ কোণটিকে বলা হয়েছিল যে একটি কোণের মান হবে কত ডিগ্রি 60 ডিগ্রি, 90 ডিগ্রি বলা হয়েছিল। সেক্ষেত্রে আমরা এই কোণটিকে যদি 90 ডিগ্রি করে নিই কী পাবো, দেখো পি কিউ আর হচ্ছে আমাদের বলা হচ্ছে যে পি কিউ আর এটির 90 ডিগ্রি কোণ, অর্থাৎ কিউ কোণটির মান হবে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এটিকে 90 ডিগ্রি কেটে নেব। এই সমচাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে এটি 60 ডিগ্রি পেলাম, এখান থেকে আরও একটি কাটলে আমরা 60 ডিগ্রি পাবো। তো দেখো এইটি 60-এর অর্ধেক করলে কত পাবো আমরা 30 পাবো। তো 30 আর এই 60 মিলে কত হবে, মোট 90 ডিগ্রি হবে। তো আমরা এই 90 ডিগ্রি বাহুটি কেটে নিলাম। সেক্ষেত্রে দেখো আমরা এটিকে দুটিকে পরস্পর ছেদ করে দিলে আমরা একটি 90 ডিগ্রি কোণ পাবো। এটিকে আমরা পরস্পর জুড়ে দিলাম, এটিকে আমরা কত পেলাম 90 ডিগ্রি পেলাম। তো দেখো এখানে আমরা বলতে পারি এটা আমরা কত 90 ডিগ্রি পেলাম। এটির নাম দেওয়া হচ্ছে, এটা কিউ কোণ বললাম। তো সেক্ষেত্রে দেখো আমাদের কী হচ্ছে, পি থেকে পি কিউব কত বলা হয়েছে, পি কিউব বলা হয়েছে 4 সেমি। তো এটা আমরা প্রথমে 4 সেমির একটি মাপ কেটে নেব, এখান থেকে বসিয়ে আমরা 4 সেমি কেটে নেব, 4 সেমি পেলাম। তো এটিকে দেখো আমরা এটিকে এখান থেকে বসিয়ে যদি এদিকে আমরা 4 সেমি কেটে নিই, এখান থেকে বসে আমরা 4 সেমি কেটে নিলাম। এটির নাম দেব কি, এটির নাম দিলাম হচ্ছে পি, অর্থাৎ পি কিউ আমরা কত পেলাম, এটি হচ্ছে 4 সেমি। পি কিউ আমরা 4 সেমি পেলাম। পরে কি বলা হয়েছে দেখো কিউতে আর কত বলা হয়েছে, আর বলা হয়েছে যে 3 সেমি বলা হয়েছে। দেখো এখান থেকে বসে আমরা এবার 3 সেমি কেটে নেব, 3 সেমি মাপটা নিয়ে আমরা এখান থেকে একটি চাপ কেটে নেব।
এইখানে পেলাম আমরা 3 সেমি। এবার এইটিকে যদি আমরা পরস্পর দুটিকে জুড়ে দিলে কত পাবো দেখো, এখান থেকে এটিকে এবং এটিকে আমরা পরস্পর জুড়ে দেব। তো দেখো এটিকে জুড়ে দিলে আমরা কত পেলাম, এটি হচ্ছে পি কিউব, এই কোণটির নাম দেবো আর। তো দেখো এখানে আমরা কত বলি, এইটি কত পেলাম, এটি হচ্ছে 3 সেমি, এটি 3 সেমি, এটি 4 সেমি। এবার আমাদেরকে কি বলা হয়েছে যে পি আর আর এর মান কত সেমি হবে স্কেলের সাহায্যে মেপে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা এখান থেকে পি আর থেকে পি এর মান কত পাচ্ছি, 5 সেমি পাচ্ছি। এখান থেকে এখান পর্যন্ত আমরা কত পাচ্ছি, 5 সেমি পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি পি আর এর মান কত, পি আর সমান বললাম কত, 5 সেমি। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অ্যান্সার হিসেবে লিখতে পারি পি ত্রিভুজ পি কিউব আর অঙ্কন করলো ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করলাম, যার পি কিউব সমান কত, পি কিউব সমান হচ্ছে 4 সেমি, আর কিউ আর সমান সমান কত, 3 সেমি, এবং কোণ পি কিউব আর সমান কত, 90 ডিগ্রি। স্কেলের সাহায্যে মেপে পি আর এর মান পাই। অতএব স্কেলের সাহায্যে মেপে পি আর সমান কত, 5 সেমি পেলাম। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটিতে দেখো, স্কেল ও কম্পাসের সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি আঁকো, যার এ হচ্ছে সমকোণ, বিসি 8 সেমি এবং বিএসি কোণের মান কত হচ্ছে, এ বি সি কোণের মান কত, 60 ডিগ্রি, অর্থাৎ বি কোণটির মান হবে 60 ডিগ্রি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি বিসি বাহু কেটে নিচ্ছি, যার মান হচ্ছে কত ডিগ্রি, যার মান হচ্ছে 8 সেমি। এবার যে কোনো মাপের একটি এখানে আমরা সরলরেখা কেটে নেব, যে কোনো একটি নির্দিষ্ট মাপ দিয়ে আমরা সরলরেখা কেটে নেব। তোমরা কিন্তু পেন্সিলে করে ছবিটি আঁকবে। সরলরেখা কেটে নিলাম। সেক্ষেত্রে দেখো আমাদের কি বলা আছে, একটি কোণের মান বলা আছে 60 ডিগ্রি, অর্থাৎ এবিসি কোণের মান, অর্থাৎ বি কোণটির মান কত বলা আছে, এই কোণটির মান বলা হয়েছে 60 ডিগ্রি। তো আমরা এখান থেকে প্রথমে একটি 60 ডিগ্রি কেটে নেব। তো এই সমপরিমাণ মাপ নিয়ে ছেদবিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটি চাপ কেটে নিলাম। এটি কত পেলাম, এটি পেলাম আমরা 60 ডিগ্রি পেলাম। সেক্ষেত্রে দেখো এটিকে কেন্দ্র করে আমরা, আর এখান থেকে কেন্দ্র করে আমরা এই সরলরেখা থেকে একটি সরলরেখা কেটে নেব। তো দেখো আমরা এটিকে কেন্দ্র করে একটি 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এটির মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের এই কোণটির নাম দিলাম বি। আমাদের কি বলা আছে যে বিসি, এটিকে যদি আমরা সি ধরি তাহলে বিসি কত বলা আছে, বিসি বলা হয়েছে যে 8 সেমি। তো আমরা 8 সেমি এই বাহু সরলরেখার সমান করে একটি 8 সেমি চাপ কেটে নেব। তো দেখো এটি আমরা পেলাম কত, 8 সেমি পেলাম। সেক্ষেত্রে এখান থেকে বসি আমরা 8 সেমি সরলরেখা কেটে নেব। তো এটিকে আরেকটু আমরা বাড়িয়ে দেবো, একটু 8 সেমির কম হয়েছে। তো দেখো এখান থেকে আমরা এটি কত পেলাম, এটির নাম হচ্ছে সি। আমাদের বিসি কত বলা আছে, এটা হচ্ছে 8 সেমি, এটা 8 সেমি নিলাম। এরপর কত বলা হয়েছে দেখো, আমাদের বলেছে সমকোণ, অর্থাৎ এইখান থেকে কেন্দ্র করে আমরা একটি চাপ কেটে নেব। এই 8 সেমি বাহুটিকে কেন্দ্র করে আমরা এদিকে একটি চাপ কেটে নেব, এটিকে আরেকটু বাড়িয়ে নেব, নিয়ে এখান থেকে বসিয়ে আমরা একটি চাপ কাটবো, চাপ কেটে নিলাম। এবার এইটিকে কেন্দ্র করে আমরা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা এটিকে যদি একটু ঘুরিয়ে নিই, দেখো এখান থেকে বসিয়ে আমরা এই ছেদবিন্দুটাকে কেন্দ্র করে এদিকে একটি চাপ কাটবো, এবং এই বিন্দুটিকে কেন্দ্র করে আমরা এখানে একটি চাপ কেটে নেব। তো দেখো এখন এই দুটিকে যদি আমরা পরস্পর জুড়ে দিই, কী পাবো দেখো, এখানে একটি 90 ডিগ্রি কোণ পাবো। এখান থেকে যদি আমরা এই দুটিকে পরস্পর জুড়ে দিই, তো দেখো এখানে আমরা একটি 90 ডিগ্রি পেলাম। সেক্ষেত্রে দেখো এটিকে তোমরা বসিয়ে এখানে একটি চাপ করে নিতে পারো, এখান থেকে বসিয়ে একটি চাপ কেটে নিতে পারো তোমরা। এখান থেকে এই কোণটি কত ডিগ্রি মান পেলাম, 90 ডিগ্রি পেলাম। অর্থাৎ ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হলে সেটি সমকোণী ত্রিভুজ হয়।
সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এটি কোনটা না, এটা হচ্ছে সি দিয়েছে, এটা বি দিয়েছে, অর্থাৎ এ। আমাদের কি বলা হয়েছিল যে এ কোণটির মান হবে, এ কোণটা সমকোণ, 90 ডিগ্রি কোণকে কি বলা হয়, সমকোণ। তো দেখো এইভাবে তোমরা চিত্রটি অঙ্কন করবে। অর্থাৎ বলতে পারি ত্রিভুজ এ বি সি যার এ কোণটি হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, এবং বিসি বাহু 8 সেমি। তো এটি আমাদের অ্যান্সার। তো তোমরা এইভাবে চিত্রটি অঙ্কন করবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, এখানে আমাদের বলেছে 5-এর 1 থেকে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে গত 5 বছরে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাসের হার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাসের হার ছিল নিম্নরূপ। অর্থাৎ কি মাধ্যমিকের ক্ষেত্রে পাসের হার কত, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পাসের হার 2011 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল এবং 15 সালে দেওয়া হয়েছে। উপরিউক্ত তথ্যগুলি দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করতে দুটি পরীক্ষায় পাসের হার তুলনা করো। তো শুধুমাত্র দ্বিস্তম্ভ লেখ করতে বলা হয়েছে। দেখো এটি আমরা দ্বিস্তম্ভ লেখে খাতার মধ্যে দ্বিস্তম্ভ লেখগুলো তৈরি করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সেক্ষেত্রে দেখো এখানে মাধ্যমিকের ক্ষেত্রে পার্সেন্টেজ দিয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে আমরা স্তম্ভগুলোকে এই ধরনের দাগ দিয়ে দেবো, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটি স্তম্ভকে পৃথকভাবে চেনার জন্য আমরা এরকমভাবে দাগ দিয়ে নেব। পরের ক্ষেত্রে দেখো এখানে কী করা হয়েছে, এখানে সালগুলো দেওয়া হয়েছে এবং এদিকে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা বা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে প্রতিটি এক একটি দাগকে এক একটি একক ধরা হয়েছে। এখানে 10, 20, 30, 40 করে আমরা 100 পর্যন্ত করেছি। সেক্ষেত্রে দেখো 2011 সালে কি বলা হয়েছে, 2011 সালে বলা হয়েছে মাধ্যমিকের বলা হয়েছে 75%, অর্থাৎ যদি 75% করি সেটি কী হবে, দেখো স্তম্ভটি আমরা প্রথমে আমরা মাধ্যমিকের স্তম্ভটি তৈরি করব, তারপর আমরা উচ্চ মাধ্যমিক তার পাশেরটি করব। সেক্ষেত্রে দেখো আমরা এটি করলাম, 75 বলা হয়েছে, সেক্ষেত্রে স্তম্ভ তৈরি করলাম। পরে কি বলা হয়েছে, উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে 70, সেক্ষেত্রে আমরা এতে একটু কম নেব। দেখো এটি আমরা 70 পেলাম, মাধ্যমিকে ছিল 75। তো দেখো আমরা কি বলা আছে, মাধ্যমিকের স্তম্ভগুলি আমরা একটু পৃথক করে দেবো। দু 2012 সালে কী হয়েছে, মাধ্যমিকে বলা আছে 65%। উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে কত, 85%। সেক্ষেত্রে দেখো তো দেখো এটি 85%, এটি হচ্ছে 65%। মাধ্যমিকে কী বলেছে, এই স্তম্ভটিকে আমরা পৃথক করে দিলাম। 2013 সালে কি বলা হয়েছে, দেখো 2013 সালে মাধ্যমিকে বলেছে 80%। আর উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে 90%। এটি 90%। মাধ্যমিক ক্ষেত্রে আমরা স্তম্ভটিকে পৃথক করে দিলাম। তোমরা কিন্তু পেন্সিলে করে এই স্তম্ভগুলি আঁকবে, আমরা পেনের সাহায্যে করে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে এই স্তম্ভগুলি। পরে কী হয়েছে, 2014 কী বলা হয়েছে, দেখো 2014 বলা হয়েছে মাধ্যমিকের 70%, 70% মাধ্যমিকে,
উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে 75%। মাধ্যমিকের স্তম্ভটি আমরা পৃথক করে দিলাম। পরে দেখো 2015 সালে কি বলা আছে। 2015 সালে মাধ্যমিকে বলা আছে 85%। আর উচ্চ মাধ্যমিকে বলা হয়েছে 80%। তো মাধ্যমিকের স্তম্ভটি আমরা এইভাবে পৃথক করে দিলাম। তো দেখো এখান থেকে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তম্ভগুলি পেলাম। সেক্ষেত্রে দেখো তোমরা এর পরে যে স্তম্ভটি আছে ঠিক একইভাবে তোমরা করবে। তো এখানে দেখো এখানে সর্বোচ্চ যেটি আছে সেটি হচ্ছে 2013 সালে উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ কত হয়েছিল, 2013 সালে 90% হয়েছিল। আর সর্বনিম্ন কত হয়েছিল 70%। যে স্তম্ভটি পাচ্ছি সেটি হচ্ছে কি 2011 সালে। আর মাধ্যমিকের ক্ষেত্রে সর্বোচ্চ যেটি হয়েছিল সেটি হচ্ছে এখানে আমরা পেয়েছি কত পার্সেন্ট, 85%। আর সর্বনিম্ন যেটি পেয়েছি সেটি হচ্ছে এখানে দেখো এখানে দেওয়া হচ্ছে 2012 সালে, যেটি হচ্ছে 2012 সালে 65% আমরা স্তম্ভটি পেয়েছি। দেখো এই স্তম্ভগুলি এই দিকের সাথে পুরোপুরি মিলে যাবে। তো এই রকমভাবে তোমরা দ্বিস্তম্ভ লেখ তৈরি করবে। পরের যে অঙ্কটি আছে পুরো এইরকমই হবে। পরে দেখো একই অঙ্ক রয়েছে, বলছে কোনো একটি অঞ্চলে 5 বছরে গম ও ভুট্টার উৎপাদনে টনে হিসেবে দিয়ে রয়েছে, নিচের তথ্যগুলি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এইরকম তোমরা নিচের সালগুলি করবে এবং গমের পরিমাণ ভুট্টার পরিমাণ পাশে করবে এবং সেগুলি থেকে একটির পাশে অপর একটি স্তম্ভ করে তোমরা এই সেম নিয়মে এইটি দ্বিস্তম্ভ লেখের সাহায্যে এটি সমাধান করবে। যদি না পারো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, এটি আমরা পরের ক্লাসে তাহলে সমাধান করে দেবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কোনো জায়গায় যদি কোনো কিছু অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবে।